আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করি। লাইটের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। আগেরটাতে আমরা করেছি রিফ্লেকশন অফ লাইট, তাই তো? তো আমি যদি রিফ্লেকশনের সাথে রিফ্র্যাকশনকে কম্পেয়ার করি, ধরে নাও রিফ্লেকশন, ধরে নাও এটা একটা গ্লাস, মানে মিরর ছিল, তবে এটা একটা মিরর। তো মিররকে যদি আমি একটা মিডিয়াম বলি, আর এয়ার থেকে মনে করো, থ্রু এয়ার মনে করো লাইট আসছে, তাহলে এয়ারকে যদি আমি আর একটা মিডিয়াম বলি, এটা মনে করো মিডিয়াম ওয়ান, মিররটা মনে করো মিডিয়াম টু, তাহলে রিফ্লেকশনে কি হচ্ছিল যে মিডিয়াম টু এর সারফেস থেকে লাইটটা আর রিফ্লেক্ট করে আবার মিডিয়াম ওয়ানেই চলে যাচ্ছিল। এটা ছিল রিফ্লেকশন। কিন্তু রিফ্র্যাকশনে আমরা যদি মিররকে না নিয়ে, মিরর তো শাইনি হয়, এরকম শাইনি মিরর না নিয়ে আমরা যদি গ্লাস নিই, মনে করো ট্রান্সপারেন্ট একটা কাচের টুকরা, তাহলে লাইটের না অন্য রকমের জিনিস দেখতে পাবা। লাইটটাই গ্লাসের মধ্যে ঢুকে যাবে, মিররে ঢুকছিল না, মিররে রিফ্লেক্ট করে আগের মিডিয়ামেই চলে যাচ্ছিল। কিন্তু এখানে লাইটটা মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু এ ঢুকবে, কিন্তু ঢোকার সময় লাইটের পাথটা বেঁকে যাবে। মানে ওটার অরিজিনাল পাথ ছিল এটা, ওটার অরিজিনাল পাথ ছিল এরকম সোজা ভাবে দেখলে এটা, তাই কি না? কিন্তু দেখো, লাইটটা ঢুকলো, কিন্তু ঢোকার পরে ওর অরিজিনাল পাথ থেকে কি হয়ে গেল, একটু সরে গেল। এই সরে যাওয়াটাকে রিফ্র্যাকশন বলে। সরে যাওয়াটাকে কি বলে? রিফ্র্যাকশন। খুব সোজা জিনিস, পারবা তো এটা? এবার এখানে দেখতে গেলে এয়ারটা হচ্ছে একটু কম ঘন হয়, রেয়ার, রেয়ার আর মিডিয়াম, রেয়ার আর মিডিয়াম। এয়ারটা একটু কম ঘন, কিন্তু এয়ারের তুলনায় গ্লাস কিন্তু একটু বেশি ঘন হয়, গ্লাসের ডেনসিটি বেশি, তাই কি না? তো মিডিয়াম টুটা হচ্ছে ডেনসার মিডিয়াম, ডেনসার মিডিয়াম। এই ব্যাপারগুলোকে একটু ধরতে হবে। এয়ার অনেক হালকা, তাই এয়ারের থেকে যখন লাইট আসছে, মানে রেয়ার আর মিডিয়াম থেকে যখন লাইট আসছে, গ্লাসটা অনেক ভারী। গ্লাস হচ্ছে একটু এয়ারের থেকে অনেক ঘন হয়, তো গ্লাসকে আমি ধরে নিলাম ডেনসার মিডিয়াম। তো এরকম রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ঢুকছে, বা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে লাইট যাচ্ছে, তখন লাইটের পাথটা কি হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়াকে কি বলে? রিফ্র্যাকশন। তাহলে তুমি রিফ্র্যাকশনের এই ডেফিনেশনটা মার্ক করে নাও। এখানে এই ছবিটাতেও দেখতে পাচ্ছ যে কিরকম লাইটের পাথটা একবার এয়ার থেকে, একবার এয়ার থেকে গ্লাসে ঢুকলো, আবার গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। দেখো যখন এরকম ভাবে আসলো, লাইটের পাথটা একটু বেঁকে গেল, আবার যখন বেরোচ্ছে আবার বেঁকে যাচ্ছে। কেন? কারণ এয়ার হচ্ছে রেয়ার মিডিয়াম, তাই কি না? গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম, কিন্তু গ্লাস থেকে যখন আবার এয়ারে যাচ্ছে, আবার এয়ার কি? রেয়ার মিডিয়াম। সেই জন্য দুইবার লাইটের পাথটা বেঁকে যাচ্ছে, একবার এখানে বেঁকে যাচ্ছে, একবার আবার এখানে বেঁকে যাচ্ছে, দুইবার রিফ্র্যাকশন হচ্ছে। বুঝতে পারলা জিনিসটা? তাহলে রিফ্র্যাকশনের ডেফিনেশন হচ্ছে, এটা মার্ক করে দাও, the change in direction of light when it passes from one medium to another obliquely is called refraction of light। শুধু এটা বললেই হয়ে যাবে। অবলিকলি মানে লাইটটা একটু বেঁকা ভাবে পড়ছে, লাইটটা একদম সোজা ভাবে পড়ছে না। লাইটটা সোজা ভাবে না পড়ে বেঁকা ভাবে যদি পড়ে,
এই ব্যাকা ভাবে পড়াকে অবলিকলি বলে, মানে অ্যাঙ্গুলারলি। এইবার তোমরা চলে আসো হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। এই যে এইখানে যে এক্সপ্লানেশনটা দেওয়া আছে, রিফ্র্যাকশন অফ লাইট, তোমরা এটা পড়বা গোটাটাই। তোমার এই যে এখান থেকে, এই যে এখান থেকে পরের পেজে এই প্যারাগ্রাফটা যেখানে শেষ হয়েছে এত অবধি, এত অবধি পড়বা। এইটার এই পড়াটার মধ্যে কি কি লেখা আছে আমি বলে দিচ্ছি, তোমরা এটার জন্য এই ছবিটা দেখবা, ফিগার 2 যে ছবিটা আছে এই ছবিটা দেখবা। তো মনে করো এইটা হচ্ছে একটা গ্লাস ব্লক, মানে গ্লাসের একটা টুকরা। হুম। তাহলে গ্লাস ব্লককে আমি বলতে পারি ডেন্সার মিডিয়াম। গ্লাস ব্লককে আমি বলবো ডেন্সার মিডিয়াম, মানে একটু ঘন। ঠিক আছে। এবার মনে করো এখান থেকে তুমি একটা লেজার লাইট দিয়ে, এখান দিয়ে মনে করো একটা লাইটের রে ছাড়লা, একটা লাইটের রে ছাড়লা। তাহলে লাইটটা আসছে কিসের ভিতর দিয়ে? এয়ারের ভিতর দিয়ে আসছে, তাই তো? তাহলে এয়ার হচ্ছে একটু পাতলা হয়, অত ডেন্স হয় না। তাহলে এটাকে বলবো রেয়ারার মিডিয়াম। রেয়ারার মিডিয়াম। তো আমরা জানি যে লাইটটা পড়ছে ওটাকে বলে ইনসিডেন্ট রে। ওটা এই টার্মিনোলজি গুলো আবার ওই ইয়ের মতনই, রিফ্লেকশনের মতনই। যে পয়েন্টে পড়ছে, পি মনে করো, বা পি না, ভাবো ও, এটা ভাবো পয়েন্ট অফ ইনসিডেন্স। ওটা কি? পয়েন্ট অফ ইনসিডেন্স। আর গ্লাসের যে সারফেসটা, হ্যাঁ, এটাকে বলে সারফেস, সারফেস অফ রিফ্র্যাকশন। তো তাতে করে দেখবা কি, অ্যাকচুয়ালি লাইটের পাথটা এরকম সোজা হওয়ার কথা ছিল, নাকি না? বুঝতে পারছো তো? কিন্তু এই পাথ ফলো না করে লাইটটা গেল একটু, কি হয়ে গেল, মানে বেঁকে গেল। তাহলে রিফ্র্যাক্ট হয়ে গেল। তাহলে এটাকে বলবো রিফ্র্যাক্টেড রে। এটাকে বলবো হচ্ছে রিফ্র্যাক্টেড রে। এবার আমি পয়েন্ট অফ ইনসিডেন্স, মানে ও এর উপরে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, ও এর উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, লাইনটাকে এয়ারের থেকে শুরু করে একদম গ্লাসের ভিতর পর্যন্ত, তাহলে এটা হবে নর্মাল। এটা হবে নর্মাল। তাহলে নর্মালের সাথে ইনসিডেন্ট রে একটা অ্যাঙ্গেল বানালে ওটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্র্যাক্টেড রে যেটা অ্যাঙ্গেলটা বানাচ্ছে ওটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, যেটাকে আমরা আর দিয়ে লিখবো। কি বোঝা গেল? এই তো, আর কিছুই নাই। এবার এগুলার নাম দিয়ে দিবা, বইতে দেখো ইনসিডেন্ট রেটা এখান থেকে এ থেকে ও পর্যন্ত, রিফ্র্যাক্টেড রেটা ও থেকে বি পর্যন্ত, তাই না? তারপরে সারফেস, গ্লাস ব্লকটার নাম দিয়েছে পি, কিউ, আর, এস, তাই না? নর্মালটার নাম দিয়েছে এন, এন ড্যাশ, এরকম। আর তো কিছুই নেই। আই কে কি বলবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
আর আর কে কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আগেরটাতে ছিল, আগের চ্যাপ্টারে ছিল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এখানে বলবো হ্যাঁ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। কি এইটুকুনি বোঝা গেল তো জিনিসটা? এটার মধ্যে অত কিছুই নাই। তো তুমি এই যেটা বুঝালাম ওটাই এই প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে। রিফ্র্যাকশন কোথায় হচ্ছে? ওই সারফেস থেকে হচ্ছে। এটা কিছু ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করে রাখো। দ্য রিফ্র্যাকশন অফ বেন্ডিং অফ লাইট টেক প্লেস at the boundary between the two media। মানে এয়ার আর গ্লাসের বাউন্ডারি কোনটা? এয়ার আর গ্লাসের বাউন্ডারি কোনটা? এই যে পি কিউটা বললাম না, সারফেস অফ রিফ্র্যাকশন, এখান থেকে বেন্ডিংটা হচ্ছে। তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে রিফ্র্যাকশন অকার্স ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস। তোমার অ্যান্সারটা কোনটা হবে? বাউন্ডারি বিটুইন দ্য টু মিডিয়া। বুঝতে পারলে জিনিসটা? আর আর কিছু ইম্পর্টেন্ট লাইন এখানে, ওই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আন্ডারলাইন করে রাখো। এখান থেকে এত অব্দি নর্মাল আর ইনসিডেন্ট এর মাঝের অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা এটাকে আই দিয়ে লেখা হয়, আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা এখান থেকে এত অব্দি এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। যেরকম আমরা রিফ্লেকশনে দেখেছিলাম, রিফ্লেকশনে আমরা কি দেখেছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, একই না? কিন্তু এখানে তো সেই কেসটা তো হবে না। এখানে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ধরে না, এটা যদি সে বললাম এটা যদি 40 ডিগ্রি হয়, এটা তো দেখো অরিজিনাল পাথটা এতটা ছিল, গোটাটা হলে 40 হতো, কিন্তু তার থেকে কি হয়ে যাচ্ছে, একটু কমে যাচ্ছে, তাই না? ধরে নাও অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে, কথার কথা। তো এখানে আবার কিন্তু ইকুয়াল হবে না। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ নট ইকুয়াল টু, not equal to each other. In refraction of light, the angle of refraction is usually not equal to the angle of incidence. এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন। বুঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার চলে আসি আমরা রিফ্র্যাকশনের রিজনটা কি, কেন লাইটটা বেঁকে যাচ্ছে স্যার, কেন লাইটটা বেঁকে যাচ্ছে? বেঁকে যাওয়ার কারণ এইখানে বোঝো। মনে করো এটা একটা গ্লাস। এবার গ্লাস হচ্ছে অনেক ঘন হয়, ডেন্স। আর এইখানে আছে মনে করো এয়ার, এয়ার হচ্ছে অনেক লাইট হয়, রেয়ার মিডিয়াম। তো রেয়ার মিডিয়ামের লাইট খুব স্পিডে চলে আসে। বুঝা গেল? লাইটের স্পিড এয়ারে হচ্ছে 3 × 10⁸ এত স্পিড। কিন্তু যখন এই গ্লাসের মধ্যে লাইটটা ঢুকছে, ওর স্পিডটা যাচ্ছে কমে। বুঝা গেল? কারণ এটা তো অনেক ঘন, গ্লাসের মধ্যে অনেক পার্টিকলস আছে, ওটার মধ্যে দিয়ে লাইটটা যেতে একটু টাইম লাগে। এয়ার তো অনেক পাতলা, খোলা খোলা, ওর ভিতর দিয়ে লাইট খুব স্পিডে চলবে। কিন্তু গ্লাস তো সলিড, ওর পার্টিকলস গুলো অনেক কাছাকাছি, তো ওটার ভিতর দিয়ে লাইটটা যেতে একটু টাইম লাগে, স্পিডটা কমে যায়। কত স্পিড হয়ে যায়? 2 × 10⁻⁸ তো এই যে স্পিডের যে ডিফারেন্সটা তৈরি হলো রেয়ার মিডিয়াম আর ডেন্সার মিডিয়ামের মধ্যে, এইটার জন্য লাইটটা কি হয়ে যাচ্ছে, একটু বেঁকে যাচ্ছে। মেন রিজন হচ্ছে স্পিডটা যেহেতু কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এটার জন্য এখানে যেমন কমে গেল। এই তো, তাহলে অ্যাকচুয়াল রিজন হচ্ছে স্পিড, লাইটের স্পিড আলাদা হয়ে যায়।
এই যে এখান থেকে একটা ব্র্যাকেট মানে ব্র্যাকেট করো, দ্য স্পিড অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়া। যেমন এখনই কি বললাম, এয়ারে কত 3 × 10⁸, কিন্তু গ্লাসে কত 2 × 10⁸। এই এটার জন্যই এই যে এখানে তাই দেখো, the refraction of light is due to the change in speed of light of going from one medium to another। এখান থেকে এত অবধি তুমি ব্র্যাকেট করে দাও। বাকি প্যারাগ্রাফটাতে ওই একই কথা লেখা আছে। এইবার দেখবা হচ্ছে লাস্টের এই লাইনটাও আবার লাগবে, যে যত ঘন হবে মানে দুটো মিডিয়ামের মধ্যে স্পিডের ডিফারেন্স যত বেশি হবে তত বেশি রিফ্রাকশন হবে। গ্রেটার দ্য ডিফারেন্স the speed of light in two media, greater will be the amount of refraction। স্যার এটার মানে বুঝলাম না, লাস্টেরটার মানে বুঝলাম না। লাস্টেরটার মানে হচ্ছে এখানে আগেরটাতে কত ছিল, 3 × 10⁸, হ্যাঁ কি না? পরেরটাতে কত ছিল, 2 × 10⁸, তাই তো? যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 1 × 10⁸, মাইনাস করলো। তার ডিফারেন্সটা এখানে 1 × 10⁸। এবার যদি এমন হতো যে মনে করো প্রথমটাতে লাইটের স্পিড মনে করো 5 × 10⁸, পরেরটাতে পরেরটাতে মনে করো 3 × 10⁸। তাহলে এবার হিসাব লাগাও, 5 × 10⁸ আর পরেরটাতে 3 × 10⁸। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 2 × 10⁸। তাহলে আগেরটাতে ডিফারেন্স কম ছিল, পরেরটাতে ডিফারেন্স বেশি। তাহলে বেশি ডিফারেন্স হলে রিফ্রাকশনটা আরো বেশি হবে, বুঝা গেল? বেন্ডিংটা আরো আরো বেশি হবে। এটাই বলছি যে যত বেশি ডিফারেন্স দুটা মিডিয়ামে লাইটের স্পিডের ডিফারেন্স যত বেশি, রিফ্রাকশন মানে বেন্ডিংটাও তত বেশি। এবার চলে আসা হচ্ছে ওয়েভ থিওরি দিয়ে আমরা রিফ্রাকশনকে বোঝার চেষ্টা করি। আর সেটার একটা ভিডিও আমি দেখাবো, আমি অনেক কষ্টে খুঁজে বার করলাম। ওয়েভ থিওরির জন্য তোমরা এই ইয়েটা দেখবে, এই ছবিটা দেখবে। হ্যাঁ, ছবিটা হচ্ছে অনেকটা এরকম। মনে করো এইটা হচ্ছে একটা গ্লাস স্ল্যাব। এবার গ্লাসের বাইরে আছে এয়ার, মনে করো এখানে আছে এয়ার, এটা মনে করো গ্লাস, আবার বাইরে আবার এখানেও আছে এয়ার। তাহলে এয়ার হচ্ছে রেয়ার মিডিয়াম, পাতলা হয়। গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম, ঘন হয়। আবার এয়ার হচ্ছে রেয়ার মিডিয়াম, পাতলা হয়। বুঝলো? এবার তুমি ইমাজিন করো লাইট, লাইটকে এরকম স্ট্রেট লাইনে না ভেবে তুমি লাইটকে ভাবো ওয়েভের ফর্মে আসছে, এরকম ওয়েভের ফর্মে আসছে, এইরকম ভাবে আসছে, এইরকম ভাবে আসছে লাইটটা। বুঝা গেল জিনিসটা? দুটো ওয়েভের মাঝের ডিস্টেন্সকে বলে ওয়েভ লেন্থ। দুটো ওয়েভের মাঝের ডিস্টেন্সকে কি বলে, ওয়েভ লেন্থ। তো যখন এয়ারের মধ্যে আছে তখন লাইটের স্পিড অনেক বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যখনই ও গ্লাসে ঢুকছে স্পিডটা কমে হয়ে যাচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই স্পিডটা কমে যাওয়ার জন্য ওয়েভ লেন্থটাও কমে যায়। ওয়েভ লেন্থ মানে দুটো ওয়েভের মাঝে যে ডিস্টেন্সটা, এটাও কি হয়ে যায়, কমে যায়। কমে গেলে জিনিসটা দেখতে এরকম লাগবে। বুঝা গেল? দেখো কাছে কাছে চলে এসছে।
কাছে কাছে চলে আসা মানে কি ওয়েভ লেন্থ কি হয়ে গেল, আর একটু কমায় কমায় দিই, ওয়েভ লেন্থ কমে গেল, ওয়েভ লেন্থটা কমে যাচ্ছে। দেখো এখানে কি ওয়েভ দুটো লাইনের মাঝে গ্যাপটা অনেক বেশি, মানে ওয়েভ লেন্থটা বেশি, ওয়েভ লেন্থ হাই, তাই কি না? কিন্তু এখানে দেখো দাগগুলোর মাঝে মাঝে ডিস্টেন্সটা অনেক কম, মানে ওয়েভ লেন্থ লেস। এবার ইমাজিন করো লাইটের ওয়েভটা এখানে এ থেকে শুরু করে বির মধ্যে হচ্ছে, কোথা থেকে কতটুকু লাইটের ওয়েভটা কোন জায়গাটায় পড়ছে, এ থেকে বি এর মধ্যে এসে পড়ছে। ভালো করে বুঝবা, এ থেকে বি এই সারফেসের মধ্যে লাইটের ওয়েভটা এসে পড়লো, তাই কি না? পড়লো, ভালো কথা। তাহলে আমাকে বলো তো লাইটটা যদি এইভাবে অবলিকলি পড়ে, এইভাবে যে পড়ছে একটু বেঁকা ভাবে যে পড়ছে, কোন দিকে আগে টাচ করবে, এ এর দিকে না বি এর দিকে? এ এর দিকে আগে টাচ করবে লাইটটা, লাইটটা এইভাবে পড়ছে তো। এবার দেখো আমার কোন আঙ্গুলটা আগে টাচ করবে, মানে এই দিকের আঙ্গুলগুলো না এই দিকের আঙ্গুলগুলো? আমার লেফট সাইডের আঙ্গুলগুলো আগে টাচ করবে। তাহলে এই দিকের লাইট গুলার স্পিড আগে কমবে, আর এই দিকের লাইট গুলার স্পিড পরে কমবে। এটার জন্য বেঁকে যায় যে গোটা লাইটের লাইটের যে ওয়েভটা মধ্যে যত লাইট আছে সবগুলোর স্পিড একসাথে কমে যাচ্ছে না। লেফট সাইডে লেফট সাইডে যেই লাইট গুলো আসছে, যেই লাইটের যেই লাইটের ওয়েভের যেই পোর্শনটা এসে আগে লাগছে, ওর স্পিডটা আগে কমছে, বুঝা গেল? আর বি এর দিকে যেই লাইটের ওয়েভ গুলো আছে, মানে ওয়েভের যেই পার্টটা আছে ওটা তো পরে এসে লাগবে, এটা আগে এসে এসে লাগছে, এটা পরে এসে লাগবে। তাহলে এই দিকের লাইট গুলোর স্পিড আগে কমবে, আর এই দিকের লাইট গুলোর স্পিড পরে কমবে। এই আগে পরে হওয়াটার জন্য লাইটটা কি হয়ে গেল, বেঁকে গেল, আসলো এইভাবে, কিন্তু এই পাথেই না গিয়ে কি হয়ে গেল, একটু বেঁকে গেল। বুঝলাম তো জিনিসটা? আবার ধরে নাও এখানে যদি আমি সি থেকে ডি পর্যন্ত ধরে চলি, যে সি থেকে ডি সারফেসের মধ্যে এই লাইটটা এসে পড়ছে, তো আমাকে বলো কোন দিকের লাইট ওয়েভের কোন দিকের পোর্শনটা আগে টাচ করবে, সি না ডি? সি এর দিকটা আগে টাচ করবে, হ্যাঁ কি না? তাহলে এই দিকের লাইট গুলোর স্পিড আগে বাড়বে, হ্যাঁ বুঝা গেল? কেন বাড়লো, কারণ ডেন্স থেকে কোথায় যাচ্ছে, রেয়ারে যাচ্ছে, রেয়ার থেকে ডেন্সে গেলে স্পিড কমে গেল, তারপরে মানে 2 × 10⁸ কিন্তু আবার এয়ারে গেলে এয়ারে আবার লাইটের স্পিড কত, 3 × 10⁸। তাহলে সি এর দিকে যেহেতু লাইটটা আগে স্ট্রাইক করছে, তো এই সাইডের লাইট গুলোর স্পিড আগে কম বাড়বে, আর ডি এর দিকে যে লাইট গুলো আছে তাদের স্পিডটা একটু পরে বাড়বে। আর এখন দেখো ওয়েভ লেন্থ আবার বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ওয়েভ লেন্থ কেন বাড়বে, কারণ এয়ার হচ্ছে কি রেয়ার মিডিয়াম, ওখানে লাইটের স্পিড বেশি। তো এনিওয়ে এই দিকের স্পিডটা আগে বাড়লো আর এই দিকের স্পিডটা পরে বাড়লো, ওই জন্য আবার এই দিকে বেঁকে যাচ্ছে, আসলো এইভাবে, এইভাবে না গিয়ে কি হলো, ওই দিকে বেঁকে গেল, মানে এই দিকে বেঁকে গেল। বুঝলাম না, বলো? এইটাই কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে, আগে একটা ভিডিও দেখে নাও, এই ওয়েভ থিওরি দিয়ে লাইটের রিফ্র্যাকশনকে বোঝানো। ওয়েভ থিওরির পোর্শনটা এই যে দেখো এখানে কত সুন্দর রিফ্র্যাকশন লিখেছি। অ্যাকচুয়ালি যে জায়গাটায় ওয়েভ থিওরি আছে ওই জায়গাটাতেই আসি, এখান থেকে ভালো বোঝা যাবে। এগুলো হচ্ছে লাইটের ওয়েভ, ওয়েভ গুলোকে এরকম দাগ দাগ দিয়ে দেখানো হয়েছে, দেখো এখানে দুটো ওয়েভের মাঝে ডিস্টেন্সটা একটু বেশি,
বাড়িয়ে দিই। কি হচ্ছে? পজ হয়ে গেল। দেখো এখানে, এই যে দেখো, লাইট ওয়েভের যেই দিকের পার্টিকেলটা, দেখো আগে কোন সাইডের পার্টিকেলটা আগে টাচ করবে, নিচের গুলো না, উপরের গুলো এখনো যাওয়ার টাইম আছে, নিচের গুলো দেখো আগে তোমার স্ট্রাইক করছে এই গ্লাসকে, তাই ওটার স্পিড আগে কমবে, এই যে এই লাইটের এই পার্টিকেলটার স্পিড আগে কমবে, কমে যাওয়াতে ওটা ধীরে হয়ে যাবে, তারপরে এটা, তারপরে এটা, এই যে দেখো, এই যে দেখো, দারুণ দেখিয়েছে ব্যাপারটা। এর স্পিড আগে কমলো, এবার এর স্পিড একটু পরে কমবে, এই যে দেখো এর স্পিড একটু পরে কমলো, তারপরে পার্টিকেলটার স্পিড আরো পরে কমলো, দেখো এই জন্য কি হয়ে গেল, বেঁকে গেল, দেখো লাইটটার পাথটা কি হয়ে গেল, বেঁকে গেল, এইরকম এসে এইরকম হয়ে গেল, বুঝা গেল, এই যে বেঁকে যাচ্ছে, দারুণ ভিডিও। বুঝলা তো জিনিসটা, ভালো করেছে। এই যে দেখো কত সুন্দর। তাহলে এটা বুঝে গেলাম, দেখে নি তাহলে এবার ওয়েব থিওরি দিয়ে ব্যাপারটা আমাদের বোঝা হয়ে গেল। আমি কিন্তু বুঝাই দিলাম, কে কে বুঝতে পারলা না আগে মোটামুটি, তো কোনো ব্যাপার না, বুঝতে পারছো তো, অসুবিধা নাই তো, কিন্তু বই করে এক্সপ্লেনেশনটা তোমাদেরকেই দিতে হবে, তার কাজ তোমাদের বুঝাই দেওয়া, সহজে বুঝাই দেওয়ার কাজ আমরা, কিন্তু লেখা তো কঠিন ভাবেই আসে বইতে। তাও দেখি আমি এগুলোর ইজি নোট বানাবো, আমার অনেক কাজ হয়ে যাচ্ছে তো ওই জন্য নোট গুলো টাইমলি দিতে পারছি না। ওয়েব থিওরি লেখা তো অনেক বড় আছে। দেখো এখানে লেখা, প্রথমে আমি ছেকে ছেকে আন্ডারলাইন করে দিই। হুম, এই প্রথমে এই লাইনটা আন্ডারলাইন করো, দ্য ফ্যাক্ট দ্যাট speed of light waves on one side of a beam of light changes a little before the change in speed of light wave in the other side causes a change in direction of light। এটা মেন আমাদের লাইন। তোমাকে যদি ওয়েভ থিওরি দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করতে বলে আর থাকে যদি 1 মার্কস, তাহলে 1 মার্কসের জন্য এত বড় কি লেখা যাবে, তখন শুধু লিখবা এই লাইনটা, বুঝা গেল। এই যে এবার এক্সপ্লেনেশনটা দেখো, এখান থেকে এখান থেকে এক্সপ্লেনেশনটা পড়বা, এই এক্সপ্লেনেশনের ডাইরেক্ট আমি আমি ওই জায়গাটায় চলে আসছি, তোমরা ছবিটাতে দেখে বলবা, ছবিটাতে দেখে বলবা যে হ্যাঁ, ডাইরেক্ট এই জায়গাটাতে আসি, যে লাইটের যে বিমটা আসছে, লাইটের বিম গুলো যে আসছে এখানে এ আর এখানে বি, তাহলে কোন জায়গাটাতে আগে টাচ করবে, এ তে না বি তে, এ তে মানে লেফট সাইডে, ওইটাই হচ্ছে আমি আসল জায়গাটায় বলে দিচ্ছি। এই যে লাইট ওয়েভস অন লেফট সাইড অফ দ্য বিম অফ লাইট রিচেস দ্য গ্লাস স্ল্যাব ফার্স্ট, মানে এ তে, তো ওটার স্পিড আগে কমবে অ্যান্ড স্লোস ডাউন ফার্স্ট, বুঝা গেল। আর লাইট ওয়েভস অন রাইট সাইড, রাইট সাইড মানে কোন দিকে হয়ে গেল, বি দিকে না,
of the beam of light are still in air and had to travel more distance in air before reaching the glass slab at point B and slows down a little later on entering the glass slab. ঠিকই লেখা আছে যা বললাম, অন্তত এই মার্ক করে দেওয়া লাইনগুলো লিখে আসতে হবে। তো যেই কারণে এই যে since the speed of light left side of the beam is reduced a little before in right side, therefore the direction of light changes on entering the glass slab. হলো, এটা হলো যখন এয়ার থেকে গ্লাসের মধ্যে যাচ্ছে, কিন্তু যখন আবার হ্যাঁ হ্যাঁ বলো ও, কিন্তু যখন আবার গ্লাস থেকে বেরিয়ে এই যে যখন গ্লাস থেকে বেরিয়ে আবার এয়ারে যাচ্ছে, তখন আবার বলো তো কোন দিকে আগে টাচ করবে, সি এর দিকে না ডি এর দিকে? অবশ্যই সি এর দিকে আগে টাচ করবে, ডি এর দিকে তো অনেক পরে টাচ করবে, হ্যাঁ কি না? তো ভাবো এই যে লাইনটা, এই যে ওয়েভটা, এই ওয়েভের এই দিকটা আগে টাচ করবে, এই দিকটা যেতে এখনো টাইম আছে, হ্যাঁ কি না? ওই জন্য এই দিকের স্পিডটা আগে কমবে আর এই দিকের স্পিডটা পরে কমবে। আর একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমাকে এটা ছবি আঁকাতে বলে আঁকাতে দিবে না, বাট স্টিল এখানে দেখো লাইটের রে ও ওয়েভ গুলোর মাঝে গ্যাপটা বেশি, আর এখানে দেখো গ্যাপটা কম। গ্যাপটাকে কি বলেছিলাম? ওয়েভ লেন্থ। তাহলে এখানে ওয়েভ লেন্থ বেশি, এখানে ওয়েভ লেন্থ কম। আবার যখন গ্লাস থেকে আবার এয়ারে যাচ্ছে তখন আবার ওয়েভ লেন্থটা বড় হয়ে গেল, তাই কি না? ডিস্টেন্সটা বাড়িয়ে দিল। তো এই ডিফারেন্স গুলো কিন্তু একটু ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু, দাঁড়াও ঘরটা একটু ঠান্ডা হবে। তাহলে এই যে এবার যখন গ্লাস থেকে আবার এয়ারে যাচ্ছে তখন আবার ওই ব্যাপারটা, এই যে when the beam of light traveling in glass slab comes out into air, মানে গ্লাস থেকে এয়ার, তখন দেখো এখানে লেখা আছে যে লাইট ওয়েভস অন দা লেফট সাইড অফ বিম লাইট এমার্জেস আউট ইন এয়ার, কোন দিকটাতে? সি এর দিকে, সেই জন্য ওই দিকের স্পিডটা আগে বাড়বে। আর the part of light waves on the right side of the beam emerges out into air, মানে কোন দিকে? ডি এর দিকে, ওটা একটু পরে, a little later, and hence its speed increases a little later. তো এইখান থেকে এত অবধি তোমরা ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে since the speed of left side of the beam of light increases a little before its right side, therefore the direction of light changes or bending of light occurs on coming out of glass slab into air. লেখাগুলো একটু বড় বড় দেওয়া আছে, হ্যাঁ এগুলো তো আর মুখস্থ করা অত পসিবল না, তোমাকে নিজের মতো করে একটু বানিয়ে বলতে হবে, ছোট করে রিডিউস করে। পারবা তো? মেন জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, বোঝাটা আসুন, লেখাটা না হয় আমি সোজা করে লিখিয়ে দেবো। তারপরে চলে আসো, এবার আমরা চলে আসি, আর তোমাদেরকে আমি একটু আগে শিখিয়েছি, যদি আমি এয়ার, হ্যাঁ এয়ার আর গ্লাসকে কম্পেয়ার করি, কে ঘন কে পাতলা? গ্লাস হচ্ছে ঘন, মানে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম বলে ওঠে, আর এয়ার হচ্ছে একটু কম ঘন কম পাতলা, তো অপটিক্যালি রেয়ার আর মিডিয়াম বলে ওঠাকে। তাহলে অপটিক্যালি রেয়ার আর মিডিয়ামের মধ্যে আমাকে বলো লাইটের স্পিড ছিল 3 × 10⁸, তাই কি না? কিন্তু গ্লাসের মধ্যে ছিল 2 × 10⁸। তাহলে আমি বলতে পারি যেই মিডিয়ামে লাইটের স্পিড কম সেটা ডেন্সার মিডিয়াম, আর যেই মিডিয়ামে লাইটের স্পিড বেশি সেটা রেয়ার আর মিডিয়াম। তাহলে এ মিডিয়াম ইন হুইচ দ্য স্পিড অফ লাইট ইজ মোর ইজ কল্ড অপটিক্যালি রেয়ার মিডিয়াম, আর এ মিডিয়াম in which the speed of light is less is known as optically denser medium. আচ্ছা তাহলে এবার আমাকে বলো তো, আমি যদি এখানে লিখি এয়ার, হ্যাঁ
তারপরে যদি লিখি ওয়াটার, হ্যাঁ, তারপরে লিখি যদি গ্লাস, এয়ার এর মধ্যে স্পিড হচ্ছে তোমার 3 × 10⁸, ওয়াটারের মধ্যে হচ্ছে তোমার 2.25 × 10⁸, আর গ্লাসের মধ্যে 2 × 10⁸। এইবার বলো তো, যদি এয়ার আর ওয়াটারকে কম্পেয়ার করি, এয়ার এর মধ্যে স্পিড বেশি, তার মানে এয়ার হচ্ছে রেয়ারার মিডিয়াম, তাই কি না? আর ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম, সরি, ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম। আমি যদি এয়ার আর গ্লাসকেও কম্পেয়ার করি, এয়ার এর মধ্যে স্পিড বেশি মানে রেয়ারার মিডিয়াম, গ্লাসের মধ্যে স্পিড কম, তার মানে ওটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। কিন্তু যদি আমি ওয়াটার আর গ্লাসকে এবার কম্পেয়ার করি, ধরো ওয়াটার থেকে গ্লাসে যাচ্ছে লাইটটা, তাহলে কিন্তু ওয়াটারে দেখো স্পিড একটু বেশি আছে 2.25, আর এখানে আছে শুধু 2, একই না? তার মানে এর মধ্যে স্পিডটা একটু বেশি। তখন আবার ওয়াটার হয়ে গেল কি রেয়ারার মিডিয়াম, আর গ্লাস কি থাকলো ডেন্সার মিডিয়াম। তো স্যার ওয়াটার কখনো ডেন্সার কখনো রেয়ারার, ওটা কিসের উপরে ডিপেন্ড করছে, তুমি কার সাথে কম্পেয়ার করছো? যখন ওয়াটারকে এয়ারের সাথে কম্পেয়ার করছি তখন ডেন্সার, এয়ারের থেকে। কিন্তু ওয়াটারকে যখন গ্লাসের সাথে কম্পেয়ার করছি তখন আবার ওয়াটার হচ্ছে রেয়ারার। তাই এই ব্যাপারটা কিন্তু কম্প্যারিজন করে, এটা সবসময় যে ওয়াটার ডেন্সার হবে তা না কিন্তু। গ্লাস স্ল্যাবটা যেটা হবে ওটার ভিতরেও গ্লাস থাকে, ভিতরেও গ্লাস থাকে, ভিতরেও গ্লাস থাকে। যখন আমি ওয়াটারকে এয়ারের সাথে কম্পেয়ার করছি, এয়ারের মধ্যে স্পিড 3 × 10⁸, আর ওয়াটারের মধ্যে 2.25, তার মানে এয়ারের স্পিড বেশি ওয়াটারের স্পিড কম, তাহলে তখন এয়ার রেয়ার আর মিডিয়াম, ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম। কিন্তু যখন আবার ওয়াটারকে গ্লাসের সাথে কম্পেয়ার করছি তখন ওয়াটারের স্পিড এটা 2.25, গ্লাসে একটু কমে গেল 2, তাহলে গ্লাস তখন ডেন্সার, ওয়াটার তখন আবার রেয়ার। তো ডেন্সার কখন রেয়ারার কখন সেটা ডিপেন্ড করছে কার সাথে তুমি কম্পেয়ার করছো। বুঝা গেল তো? মানে ধরো না আমি তোমাকে বললাম যে মনে করো আমি বললাম যে তুমি তন্ময়ের থেকে শক্তিশালী, কিন্তু সৌরা মনে করো তোমার থেকেও শক্তিশালী। তো যখন তুমি তন্ময়ের সাথে যখন তুমি কম্পেয়ার করা হচ্ছে তখন তুমি স্ট্রং, কিন্তু যখন তোমাকে সৌরার সাথে কম্পেয়ার করা হচ্ছে তখন তুমি আবার উইক। এই ব্যাপারটা কম্পেয়ার করে বলতে হয়। হলো তো ব্যাপারটা? তো এবার এইটাই জিনিসটা এখানে লেখা আছে যে বাকিটা এখানে ওয়াটারের মধ্যে স্পিডটা একটু ভালো করে দেখে রেখো, ওয়াটারের মধ্যে স্পিডটা একটু দেখে রেখো। আচ্ছা, এবার রেয়ার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, তার উপরে ডিপেন্ড করে লাইটের যে বেঁকে যাওয়াটা, শোনো এবার এবার আসল জিনিসে ঢুকছি। লাইটের বেঁকে যাওয়াটা দুই রকম হতে পারে। এক হচ্ছে নর্মালের কাছে চলে আসতে পারে, বা নর্মালের দূরে চলে, নর্মাল থেকে দূরে চলে যেতে পারে। এই 1 নাম্বার আর 2 নাম্বারটাকে টিক দিয়ে দাও। কেস 1 মানে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা হচ্ছে কেস 1, পরের পেজে 2 নাম্বারটা হচ্ছে কেস 2। মন দিয়ে জিনিসটা শুনবা। দেখো, মনে করো আমি এখানে রাখলাম একটা, আমি এখানে একটা গ্লাস স্ল্যাব রাখলাম, আওয়াজ করো না। গ্লাস স্ল্যাব কিন্তু যে একটা গ্লাসের কিউবকেই বলে সবসময় তা না। হ্যাঁ, যদি দুটো প্যারালাল গ্লাসের, মনে করো এখানে একটা গ্লাসের প্লেট আর এখানে একটা গ্লাসের প্লেট রাখা থাকে, এটাকেও তুমি গ্লাস কিউব বলেই কনসিডার করতে পারো। এনিওয়ে, এটা বইতে লেখা আছে তাই বললাম। তো মনে করো এখান থেকে এয়ার আসছে, এখানে এয়ারের মধ্যে থেকে লাইট আসছে আর গ্লাসের মধ্যে ঢুকছে। এবার এইটা মনে করো রে অফ ইনসিডেন্স, এটা মনে করো রে অফ ইনসিডেন্স, এইটা মনে করো পয়েন্ট অফ ইনসিডেন্স। এবার পয়েন্ট অফ ইনসিডেন্স এর উপরে আমি একটা
নর্মাল ড্র করি, পয়েন্ট অফ ইনসিডেন্সের উপরে আমি একটা নর্মাল ড্র করি। এবার এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাথ ছিল, তাই কি না? সোজা ভাবে দেখলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা ওই পাথে না গিয়ে লাইটটা গেল একটু বেঁকে, এই দিকে চলে আসলো, এই দিকে চলে আসলো। এবার এই দিকে আসলো তো মানে এই যে এই দাগটা তো নর্মাল। হ্যাঁ, বলো তো এই রিফ্র্যাকশন হওয়ার পরে লাইটটা নর্মালের থেকে দূরে সরে গেল না নর্মালের কাছে চলে আসলো? কাছে চলে আসলো। তার মানে মনে রাখবা, যখন লাইট রেয়ার মিডিয়াম থেকে, হ্যাঁ, ডেন্সার মিডিয়ামে ঢোকে, তখন রিফ্র্যাক্টেড রেটা কি নর্মালের কাছে চলে আসে। পারবা তো এটা? ওইটাই দেখো কেস 1 এ লেখা আছে, যে when ray of light goes from rarer medium to denser medium, it bends towards the normal, মানে নর্মালের কাছে চলে আসে, টুয়ার্ডস দিকে চলে আসে। এইবার যদি অন্যভাবে ব্যাপারটা বলি, এইবার মনে করো এখানে আছে গ্লাস, ভাবো এটা একটা গ্লাস, এইখানে আছে মনে বাইরে, এখানে আছে মনে করো এয়ার, এটা হচ্ছে গ্লাস। এবার মনে করো গ্লাসের ভিতর দিয়ে একটা লাইট মনে করো আসছে, মনে করো গ্লাসের ভিতর দিয়ে একটা লাইট মনে করো এইভাবে একটু পড়লো, তাহলে এটা ইনসিডেন্ট রে। এইখানটাতে আমি পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা মনে করো পয়েন্টস অফ ইনসিডেন্স, এটাকে ও নাম দিলাম। আর এইখানে আমি তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্সের এই জায়গাটা একটা নর্মাল ড্র করতে পারবো, বুঝা যাচ্ছে তো? এখানে নর্মাল ড্র করলাম। এবার দেখো এই লাইটটার অ্যাকচুয়াল পাথ ছিল এটা, এই লাইটটার অ্যাকচুয়াল পাথ ছিল এটা, এইটা ছিল অ্যাকচুয়াল পাথ। কিন্তু যখন গ্লাস থেকে এয়ারে যাচ্ছে তখন লাইটটা এইরকম বেঁকে গেল, তাহলে রিফ্র্যাকশনটা এই দিকে হলো। তাহলে বলো তো এখন নর্মালের কাছে চলে আসলো না দূরে সরে গেল? দূরে সরে গেল, নর্মাল থেকে দূরে সরে গেল। তার মানে গ্লাস মানে কি ডেন্সার মিডিয়াম থেকে, তাই কি না? এয়ার মানে কি রেয়ারার মিডিয়ামে যখন লাইট আবার যায় তখন কিন্তু নর্মাল থেকে দূরে সরে যায়, ওখানে নর্মালের কাছে চলে আসে, এখানে দূরে সরে যায়। দেখো এটাই তোমার কেস 2 তে লেখা আছে, মানে 2 নম্বরে লেখা আছে যে যখন ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, বেন্স অ্যাওয়ে ফ্রম দা নর্মাল, অ্যাওয়ে মানে কি দূরে সরে যাওয়া। কি পারবা তো? তাহলে আমাকে এখন আর কেস 1 তার অত এক্সপ্লেন করার দরকার নেই, তোমাকে খালি কিছু ওই এই ছবিটাই কিন্তু আঁকালাম আগে। এখানে এয়ার থেকে গ্লাসে ঢুকলো, তাহলে অ্যাকচুয়াল পাথ ছিল এই যে দেখো, এটা ইনসিডেন্ট রে তো, অ্যাকচুয়াল পাথ ছিল এটা, চলে আসলো এই দিকে, তার মানে নর্মালের কাছে চলে আসলো, একই না? তোমাকে খালি এই এ বি সি ডি ও পি এন, এন ড্যাশ এগুলা দিয়ে খালি লিখে দিতে হবে। পারবো তো? বুঝা যাচ্ছে তো? বাইরে ছেড়ে দিবা না তো? তাই আমি এটা আর পড়াচ্ছি না, এখানে এবিসিডি করে লেখা আছে, তোমরা নিজেরা পড়ে নিও। আসলে টেক্সট বইয়ের এটাই একটা সমস্যা, যে সহজ জিনিসটা অনেক বড় করে লেখা থাকে। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, কিন্তু লেখা আছে এতগুলো। আর চলে আসো হচ্ছে স্যার গ্লাসের বদলে, হ্যাঁ, দেখো গ্লাসের বদলে যদি ওয়াটার দিয়ে তোমাকে পরীক্ষায় আঁকাতে বলে, মনে রাখবা, তাহলে তোমাকে এখানে করতে হবে কি, গ্লাসটাকে কেটে ওয়াটার করে দিতে হবে, গ্লাসটাকে কেটে ওয়াটার করে দিতে হবে। আর ওয়াটারকে বোঝানোর জন্য এখানে ডটেড লাইন, এখানে গোটাটা এরকম ডটেড লাইন করে দিতে হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? এটা যে ওয়াটার, ওটা বোঝানোর জন্য তোমাকে এরকম ডটেড এরকম লাইন দিয়ে দিতে হবে। তো ওটাই এখানে লেখা আছে যে যে তোমাকে ওয়াটারকে দেখাতে হলে এই যে
তোমাকে ওয়াটারকে দেখাতে হলে যে উই উইল হ্যাভ টু শো ওয়াটার বাই ড্রয়িং সাম ডটেড লাইন, আর তোমাকে বলেছে ওটার ড্রয়িংটা করতে। প্লিজ ড্র দ্য ডায়াগ্রাম টু শো দ্য রিফ্রাকশন অফ রে অফ লাইট ফ্রম এয়ার টু ওয়াটার। ওরা দিয়ে দিয়েছে এয়ার টু গ্লাস, তোমাকে ড্র করতে বলেছে এয়ার টু। কিছুই না, একই ছবি আঁকাবা, খালি ওয়াটারকে বোঝানোর জন্য ডটেড লাইন দিয়ে দিবা। আর এটাও বুঝাই দিলাম কেস টু। যদি আবার গ্লাস গ্লাস মানে ডেন্সার মিডিয়াম থেকে এয়ার মানে রেয়ারার মিডিয়ামে যায়, এই যে দেখো অ্যাকচুয়ালি লাইটের পাথটা ছিল এটা, কিন্তু কি বেঁকে গেল ওই দিকে, তাহলে নর্মাল থেকে কি দূরে সরে গেল এটাই। তাহলে এটাও তোমরা পড়ে নিবা। ওয়াটার দিয়ে করলে, এই যে ওয়াটার দিয়ে করলে গ্লাসের জায়গায় ওয়াটার লিখে দিবা, আর ওয়াটারকে দেখানোর জন্য কি ডটেড লাইন দিয়ে করে দিবা, আর ওটার ছবিটাও আঁকাতে বলেছে। আচ্ছা, এবার চলে আসো আহ যদি তোমাকে দুটো দুটো গ্লাস প্যারালাল গ্লাস স্লাইড দেয়, ওটাকেও কিন্তু গ্লাস ব্লক বলে। এটা এমনি জাস্ট, এটা মানে তোমাকে মার্ক না করলেও হবে। তুমি মনে করো তোমাকে পরীক্ষার সময় এরকম গ্লাসের একটা ব্লক না দিয়ে বললো কি এখানে একটা গ্লাসের স্ল্যাব রাখা আছে, আর তার নিচে প্যারালাল করে আর একটা গ্লাসের স্ল্যাব রাখা আছে, তো এটাও কিন্তু একটা গ্লাস ব্লকের মতনই ভাবতে হবে তোমার। মনে করো উপরে একটা কাচের পাত্তি, নিচে একটা কাচের পাত্তি, ওটাকেও তুমি একটা কাচের বাক্সের বা কাচের ব্লকের মতনই ভাবতে হবে। এটা ভাববা, কিন্তু পরীক্ষায় যদি এটা না দিয়ে এটা দেয় যে টু প্যারালাল গ্লাস স্ল্যাবস সিচুয়েটেড উইথ ইচ আদার প্যারালালি, এই লাইট রেস ফল অন গ্লাস স্ল্যাব ওয়ান, এরকম করে দিয়ে দিলাম, তো ওটা কিছু না, ওই এইভাবে পড়বে, তো ওটা নর্মালের দিকে বেঁকে যাবে, আবার যখন বেরোবে তখন নর্মাল থেকে কি দূরে সরে যাবে, একই রকম। যখন বাড়াবে তখন কি ওটার সাথে আপনার মানে সেম অ্যাঙ্গেলে বাড়াবে, মানে উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আসছি আমি। এইবার চলে আসো দ্য কেস অফ লাইট ব্লোয়িং ফ্রম এয়ার ইনটু গ্লাস এন্ড এগেইন ইনটু এয়ার, এটার জন্য এই ছবিটা দেখবা। একই ব্যাপার, তোমরা এখন নিজেরাই বলতে পারবা। তো মনে করো এখানে একটা গ্লাস স্ল্যাব রাখা আছে, সরি গ্লাস ব্লক রাখা আছে, তাহলে বাইরে এইখানে আছে এয়ার, তারপরে আছে গ্লাস, তারপরে আবার আছে এয়ার। তাহলে এয়ার এটা হচ্ছে একটা রেয়ারার মিডিয়াম, হ্যাঁ কি না? গ্লাস সেটা হচ্ছে একটা ডেন্সার মিডিয়াম, আর আবার এয়ার মানে কি একটা রেয়ারার মিডিয়াম। দেখবে ভালো করে। তো মনে করো এইভাবে, মনে করো একটা লাইট এসে পড়লো, এটা মনে করো ইনসিডেন্ট রে, এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, তাহলে পয়েন্ট অফ ইনসিডেন্স এর উপরে আমি একটা নর্মাল ড্র করতে পারবো, তাই কি না? তাহলে কি হবে যে না, তোমার রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, তার মানে লাইটটা কি নর্মালের কাছে চলে আসবে, হ্যাঁ কি না? এরকম ভাবে যাচ্ছে, নর্মালের কাছে বেন্ড হয়ে গেল। এবার বেন্ড হয়ে যখন গ্লাসের এই পরের সারফেসে যখন গিয়ে পড়বে, হুম, তো যখন পরের সারফেসে গিয়ে পড়বে, এবার দেখো এইটা আগে ছিল, এইটা ইনসিডেন্ট রে ছিল, হ্যাঁ কি না? আর এইটা কি ছিল? রিফ্র্যাক্টেড রে। এবার এই রিফ্র্যাক্টেড রেটাই যখন পরের সারফেসে পড়ছে, তখন এটাই আবার ইনসিডেন্ট রে হয়ে যাচ্ছে না পরের সারফেসের জন্য। হুম, তাহলে এটাকে পয়েন্ট অফ ইনসিডেন্স ভাবতে পারি, তাহলে এখানেও একটা নর্মাল ড্র করতে পারি, হ্যাঁ কি না? এখানেও একটা নর্মাল ড্র করে দিলাম। এবার দেখো লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে আবার কোথায় যাচ্ছে, রেয়ারার মিডিয়ামে।
তখন কি হয়, লাইট নর্মাল থেকে দূরে সরে যায়, শিখালাম তাই কি না? তাহলে ভাবো এইভাবে দূরে সরে গেল। দাঁড়াও এক সেকেন্ড, কিরকম হলো? এইভাবে, এইভাবে মনে করো দূরে সরে গেল। এরকম হয়ে গেল জিনিসটা। তাহলে তোমাকে একবার কি করতে হবে, একবার তোমাকে লাইটের রেটাকে নর্মালের কাছে নিয়ে আসতে হবে, আর পরেরটা থেকে যখন বেরোচ্ছে তখন নর্মাল থেকে কি দূরে সরাই দিতে হবে। এই কিন্তু এমন ভাবে জিনিসটা আঁকাবা, হ্যাঁ, এমন ভাবে জিনিসটা আঁকাবা যাতে এই যে এই লাইনটা, হ্যাঁ, উম, এই যে যেই রেটা অ্যাকচুয়ালি ঢুকলো আর যেই রেটা অ্যাকচুয়ালি বেরোচ্ছে, এই রেটা, এই দুটা যাতে কি হয় বলতো, প্যারালাল হয়। ওটা একটু ধ্যান দিয়ে একটু ঠিক করে আঁকানোর চেষ্টা করবা। বুঝলা জিনিসটা তো? তাহলে ব্যাপারটা দেখো, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আমি মনে করো আই নাম দিলাম। এটা হচ্ছে রিফ্র্যাকশন, আর নাম দিলাম। আবার এইটা হয়ে যাচ্ছে, পরেরটার ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ কি না? আর এইটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। পরেরটাতে আমি এটাকে, এটাকে মনে করো I1, এটাকে R1, হ্যাঁ, আর এটাকে I2, আর এটাকে R2 লিখি। তাহলে দেখো তো, আমাকে বলো তো যে যখন দুটো প্যারালাল লাইন থাকে আর মাঝখানে যখন একটা ইয়ে থাকে, কি বলো তো, কি বলে ওটাকে, ডিভিশন। তো তোমরা অল্টারনেট অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে কি যেন, অপোজিট অ্যাঙ্গেল, এগুলো করেছো তো? তো দেখো তো এখানে এইটা হচ্ছে তোমার R1, দেখো আমার ছবিটার সাথে মিলাও, এটা হচ্ছে R1, আর এইটা হচ্ছে তোমার I2। ইয়েস অর নো, দেখো তো একটু মিল পাওয়া পাওয়া যাচ্ছে মোটামুটি। যদিও এই দুটা লাইন আলাদা, ডিভিসার দুটো আলাদা, তাও আমি একটা দিয়েই করলাম। তো R1 আর I2 একই হবে। R1 এর যা ভ্যালু হবে, হ্যাঁ, অল্টারনেট অ্যাঙ্গেল R1 অল্টারনেট ইকুয়াল টু I2। অন দি আদার হ্যান্ড, দেখো তো এইটা হচ্ছে I1, হ্যাঁ কি না? আর এইটা হচ্ছে তোমার R2, হ্যাঁ। I1 আর R2 ও কিন্তু সেম হয়। তোমার এইদিকে হচ্ছে আই I1 ইকুয়াল টু R2, এরকম ভাবে হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি তোমার ধরে নাও 40 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 40 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা যদি তোমার 20 ডিগ্রি হয়, তাহলে এই যে I2 যে অ্যাঙ্গেলটা, এটাও হবে 20 ডিগ্রি। এগুলা দিয়ে কিন্তু ম্যাথ ট্যাথ দিয়ে যাতে পারা পারা হয়, কারণ আমি এগুলো কিন্তু শিখাচ্ছি। তুমি যদি এগুলা মনে না রাখো, তুমি দেখেও তো বলতে পারবা। দেখো তো এইটার মানে রেঞ্জটা আর এটার রেঞ্জটা প্রায় একই, দেখেও বোঝা যাচ্ছে। আর এটার রেঞ্জটা কম, এটারও রেঞ্জটা দেখো কম, R1 আর I2। তার মানে এই দুটো একই হবে, ওটা দেখেও বলা যাচ্ছে। তাহলে এই যে এই ব্যাপারটা, যে একবার যদি রেয়ার থেকে ডেন্স হয়ে আবার রেয়ারে যায়, তাহলে এই কেসটা হবে। এটার এত বড় এক্সপ্লেনেশনের তো আর অত কোনো মানে কি বলবো, বাপরে বাপ, যা বড় লিখে দিয়েছে এটা, যে লাইট গোজ ফ্রম এয়ার ইনটু গ্লাস এন্ড এগেন ইনটু এয়ার। তো এই ছবিটাই কিন্তু আমি আঁকালাম তোমাকে। এই ছবিটা কি, ABCDPQRS এন ড্যাশ। তো এইটা হচ্ছে একটা নর্মাল, যেটার নাম দিয়েছে N to N ড্যাশ। পরের যে নর্মালটা, ওটার নাম দিয়েছে N1 to N1 ড্যাশ। বুঝা গেল? এই যে দেখো, এইটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। বইতে এরা যে ইকুয়াল, ছবির মধ্যে কিন্তু ওটা দারুণ করে বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে দেখো তো, এই অ্যাঙ্গেলে কটা দাগ দিয়েছে, দুটা। এই অ্যাঙ্গেলেও কটা দাগ দিয়েছে, দুটা, তার মানে ওই দুটা সেম। আর এই অ্যাঙ্গেলে কটা দাগ দিয়েছে, একটা। এই অ্যাঙ্গেলে কটা দাগ দিয়েছে, একটা, তার মানে ওই দুটা সেম। বুঝলা জিনিসটা তো?
তো ওটা কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, তো মেন যেটা এখানে তো ওরকম করে বোঝাতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, মেন যেটা লাইন এইটা কিন্তু এইটা লাগবেই, যে the light emerges from a parallel side glass slab is a direction in a direction parallel with that in which enters the glass slab। কথাটার মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে, ও একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। দেখো, এই দিক দিয়ে এই দিক দিয়ে লাইটটা আসলো, তারপরে একটু বেঁকে গেল, তারপরে এই দিক দিয়ে বেরোচ্ছে, তাই তো? এটাকে বলে ইনসিডেন্ট রে। তারপরে যেটা বেঁকে যাচ্ছে ওটাকে কি বলবো? রিফ্র্যাক্টেড রে। আর লাস্টে যেটা বেরোচ্ছে ওটাকে বলে এমার্জেন্ট রে, এটাকে আমি বলতে ভুলে গেছি। আর এটাকে বলে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স। ওটাকে আমি R2 লিখেছি, ওটা অ্যাকচুয়ালি লেখা উচিত। এই জায়গাটায় আমি R2, এটাকে I1, এটাকে R1, হ্যাঁ কি না? আর এটাকে I2, আর এটাকে R2 লিখছিলাম না? R2 না করে এটাকে বলবা এমার্জেন্ট রে। তো এনিওয়ে, তোমাকে এই লাইনগুলো এমন ভাবে আঁকাতে হবে যাতে করে, মন দিয়ে শোনো, যাতে করে ইনসিডেন্ট রে, হ্যাঁ, আর এই যে এমার্জেন্ট রে, ইনসিডেন্ট রে কে যদি এক্সটেন্ড করে, এই যে ডটেড লাইন বরাবর যদি এক্সটেন্ড করো, তাহলে যাতে এই দুটা লাইন কি হয়? প্যারালাল হয়। তো অ্যাকচুয়াল ইনসিডেন্ট রের ইয়েটা এতটা ছিল, মানে এই লাইন বরাবর ছিল, হ্যাঁ কি না? কিন্তু পরে সরে গেল এতটা। এই ডিফারেন্সটাকে বলে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। কি বলে? ল্যাটেরাল, মানে অ্যাকচুয়াল পাথ থেকে যতটা সরে আসলো প্যারালাল, সেটাকে বলে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। পারবা তো এটা? তো এইটা দেখো, ল্যাটেরাল ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা আবার দেওয়া আছে, এই যে the perpendicular distance between the original path of incident ray and the emergent ray coming out of the glass slab is called lateral displacement of the emergent ray of light। বলো। তো স্যার, এই ডিসপ্লেসমেন্টটা কতটা বেশি হবে না কম হবে, ওটা তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। দেখো, একটা আমি পাশাপাশি দুটা ছবি আঁকাচ্ছি। মনে করো এটা একটা গ্লাস স্ল্যাব, এটা মনে করো ওয়াটার, হ্যাঁ। এটা কি বললাম? ওয়াটারকে আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। আর আরেকটাতে নিলাম আমি গ্লাস স্ল্যাব, আর একটাতে নিলাম আমি গ্লাস স্ল্যাব। এবার এইখানে মনে করো এইটা ইনসিডেন্ট রে, হ্যাঁ, এইটা মনে করো রিফ্লেক্টেড রে, আর এইটা মনে করো এমার্জেন্ট রে। বুঝা গেল জিনিসটা? আর এইটাতে মনে করো এইটা ইনসিডেন্ট রে, এইটা মনে করো রিফ্র্যাক্টেড রে, আর এইটা মনে করো এমার্জেন্ট রে। জিনিসটা দেখো এবার, আমি যদি ইনসিডেন্ট রেটাকে কন্টিনিউ করি এইদিকে, আর এই দিকের ইনসিডেন্ট রেটাকেও কন্টিনিউ করি, একটু বেঁকে গেল, প্যারালাল হলো না, ঠিক করে করে দিই। তো দেখো, এইখানে যে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্টটা হলো, ভাবো এটা আমি বললাম 3 সেন্টিমিটার, কিন্তু এখানে যে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্টটা হলো এটা একটু বেশি দেখাচ্ছে, যেটা ভাবো মনে করো 4 সেন্টিমিটার। কথা দেখো, একটু ডিফারেন্স আছে। তো এখানে আমি কি নিয়েছিলাম? এখানে নিয়েছিলাম আমি ওয়াটার, কিন্তু এখানে আমি কি নিয়েছি? গ্লাস। তো ল্যাটেরাল ডিসপ্লেসমেন্টটা কতটা হবে, কম হবে না বেশি হবে, সেটা মিডিয়ামের উপরে ডিপেন্ড করে, লাইটের স্পিডের উপরে ডিপেন্ড করে, তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে? এই যে দেখো, thickness of the glass slab, sorry, angle of incidence, thickness of glass slab and refractive index of glass slab। refractive index পরে আছে। যে কোনো একটাকেও যদি তুমি বাড়াও তাহলে ডিসপ্লেসমেন্টটাও বাড়বে। তুমি যদি, এই যে দেখো এখানে লেখা আছে
পরের পেজের ফার্স্ট লাইনের মাঝখান থেকে লেখা আছে যে হায়ার দ্য ভ্যালুজ অফ দিস ফ্যাক্টরস গ্রেটার উইল বি দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। জিনিসটা এইভাবে বোঝো। দেখো আমি প্রথমে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, ভাবো এটাতে একটা গ্লাস নিলাম, এখানেও একটা গ্লাস নিলাম। হ্যাঁ, এখানে মনে করো এটা একটা নর্মাল। এবার মনে করো এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা খুবই কম, এই যে এটা, বুঝলা? তাহলে রিফ্র্যাকশনও কম হবে, তারপরে এখান থেকে এইটাও কম হবে। আরেকটু কাছে করে দিই। হ্যাঁ, এইবার ঠিক হলো। দেখো তো, এইখানে মনে করো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে, মনে করো আমি বললাম 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এমার্জেন্সটাও কত হবে? 20 ডিগ্রি হবে। এবার এই লাইনটাকে যদি আমি কন্টিনিউ করি, এই লাইনটাকে যদি আমি কন্টিনিউ করি, প্যারালালই হচ্ছে না, প্যারালাল করি, তাহলে যতটা ডিসপ্লেসমেন্ট হলো। হ্যাঁ, এবার দেখো পরের ছবিটাতে, ভাবো এটা নর্মাল। এবার এতটা অ্যাঙ্গেলে মনে করো আসলো, এতটা অ্যাঙ্গেলে আসলো, আগের মাত্র 20 ডিগ্রিতে পড়ছিল, এখন মনে করো 40 ডিগ্রিতে পড়ছে। হ্যাঁ, তাহলে এই যে মনে করো রিফ্র্যাকশন হলো, এইখানে একটা নর্মাল ড্র করলাম। এইবার মনে করো এইটাও 40 ডিগ্রি হবে এমার্জেন্স রেট, হ্যাঁ কি না? তাহলে এইটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে দেখো তো ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি, হ্যাঁ কি না? আগে ডিসপ্লেসমেন্টটা ধরো মনে করো 1 সেন্টিমিটার, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট মনে করো কত? 3 সেন্টিমিটার। তার মানে আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন বাড়ালাম, তখন ডিসপ্লেসমেন্টও কি হলো? বাড়লো। বুঝলাম তো জিনিসটা? তো তুমি আমি আর বাকিগুলো আমি আর এক্সপ্লেন করছি না, বাকিগুলো আমি আর এক্সপ্লেন করছি না। আহ, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়ালেও ডিসপ্লেসমেন্ট বাড়বে, বুঝলা? গ্লাসের থিকনেসটা তুমি যদি এরকম পাতলা গ্লাস নাও, আর তুমি যদি এইরকম মোটা গ্লাস স্ল্যাব নাও, হ্যাঁ, এটাতে কম ডিসপ্লেসমেন্ট হবে, আর এটাতে বেশি ডিসপ্লেসমেন্ট হবে। বুঝা গেল জিনিসটা? থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব এটাকে বাড়ালেও ডিসপ্লেসমেন্ট বাড়বে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা পরে শিখাবো, এটা এখন মনে রাখো, এটা বাড়ালেও মানে ডিসপ্লেসমেন্টটা বাড়বে। তাহলে another point to be noted is that in this case the refraction of light takes place twice। হ্যাঁ, ওটা দরকার নেই। অ্যাঙ্গেল, হ্যাঁ, এবার অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স কাকে বলে এটাকেও আন্ডারলাইন করে রাখো। এমার্জেন্ট রে মেক্স উইথ দ্য নরমাল ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। আমি কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে প্রথমে আমার ছবিটাতেই করি বাবা, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, তাই তো? এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। কিন্তু এই যে লাস্টে যেটা হচ্ছে, এটা কি বলতো? এমার্জেন্স রে। আর এমার্জেন্স রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা বানালো, এটাকে আমি R2 বলেছিলাম, এটা R2 হবে না, এটা কি হবে বলতো? ই হবে। এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। খুব ইম্পর্টেন্ট, এটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এইবার দেখো স্যার, যদি কোনো লাইট এরকম এইরকম বেঁকা ভাবে না পড়ে, যদি নর্মাল বরাবর পড়ে, তাহলে তোমার কোনো রিফ্র্যাকশন হবে না। বুঝা গেল? ও সোজা ভাবেই যাবে, আবার সোজা ভাবেই এমার্জেন্স হবে। জিনিসটা বুঝো। এবার নর্মাল মানে কত ডিগ্রি হয়? নর্মাল মানে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবার এই 90 ডিগ্রি এই দাগটার সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে ইনসিডেন্ট রে যতটা অ্যাঙ্গেল করে পড়ে, হ্যাঁ কি না, সেটাকেই তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে। ধরো না এটা 40 ডিগ্রি হলো, এইটা কত? এই রেটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ছে, বুঝা গেল? এবার রেটাকে একটু এই দিকে নিয়ে আসো, রেটাকে একটু নিয়ে আসো, নিশ্চয়ই এখন আর এটা 40 থাকবে না, এটা কমে গেল।
মনে করো ওটা কত হলো, 30 হলো। এবার মনে করো আরেকটু এইদিকে নিয়ে আসো, মনে করো ওটা হলো 10 ডিগ্রি, বুঝা গেল? এবার একদম নর্মালে গিয়ে লাগিয়ে দাও রেটাকে, তাহলে কত হলো অ্যাঙ্গেলটা, 0 ডিগ্রি হলো। তাহলে 0 ডিগ্রিতে যদি ইনসিডেন্ট হয় তাহলে রিফ্র্যাকশনও 0 হবে। আবার এখানেও দেখো 0 ডিগ্রিতেই পড়ছে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এমার্জেন্সটাও 0ই হবে। তাহলে এইখান থেকে যদি তোমার দেখো লাইটটা যদি একদম নর্মালি পারপেন্ডিকুলারলি পড়ে, তাহলে পারপেন্ডিকুলারলি রিফ্র্যাকশন হবে, পারপেন্ডিকুলারলি এমার্জেন্স হবে। তুমি কোনো লাইটের বেন্ডিং এখানে দেখতে পাবা না। খালি এখানে কি হচ্ছে, আমাকে একটা জিনিস দেখে বলো তো, এখানে দুটো ওয়েভের মাঝের ডিস্টেন্সটা কি বেশি, মানে এখানে ওয়েভ লেন্থ এর মাঝে ওয়েভ লেন্থটা মোর, হ্যাঁ কি না? কিন্তু যখন কাচের মধ্যে ঢুকছে দেখো ডিস্টেন্সটা কম, তার মানে এখানে ওয়েভ লেন্থ কি লেস। তারপরে যখন আবার বেরোচ্ছে আবার দেখো বেড়ে গেল, তার মানে কি ওয়েভ লেন্থ আবার মোর বেশি। কেন? কারণ একবার এয়ার, এয়ার থেকে গ্লাস, গ্লাস থেকে আবার এয়ার, তাই কি না? তার মানে একবার লাইটের স্পিড কত ছিল, 3 × 10⁸, গ্লাসে ঢুকলে কত হলো, 2 × 10⁸, আবার এয়ারে চলে যাচ্ছে তখন কত হয়ে যাবে, 3 × 10⁸। বুঝা গেল? তো যখন গ্লাসের মধ্যে ছবিগুলো আছে তখন দেখো একটু ক্লোজ ক্লোজ করে দাগগুলো আছে, হ্যাঁ কি না? আর এয়ারের মধ্যে যখন আছে তখন একটু দূরে দূরে আছে। তোমাকে ওইভাবেই ছবিটা আঁকাতে হবে, যদি যদিও ওটা আসবে না, এটা দিলে দিতে পারে। তো ইন হুইচ অফ দ্য ফলোইং কেস দেয়ার ইজ নো রিফ্লেকশন অফ লাইট, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি দেখে আবার বলে দিও না 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে নর্মালটা যতটা যেই অ্যাঙ্গেলে তোমার গ্লাস স্ল্যাবের সাথে আছে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। ওটা তো আবার যেই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছে সেটা না। হ্যাঁ, বলো। একদম গ্লাসটার সাথে টাচ করে যদি হয়, তাই তো? মানে লাইট এইভাবে যদি পড়ে বলছো তো, তাহলে এইভাবেই সোজা বেরিয়ে যাবে। ওখানে তো মনে করো গ্লাসের মধ্যে ঢুকলো না, তাহলে ওখানেও ইয়ে দেখা যাবে না, রিফ্রাকশন। জল শেষ। তাহলে কখন এই যে দেখো এইটা ইয়ে করে দাও যে ইফ the incident ray falls normally or perpendicularly to the surface of a glass slab, then there is no bending of ray of light in it goes straight. বাকিটা এ বি সি ডি করে নিজেরা পড়বা কিন্তু, হ্যাঁ। এবার চলে আসে হচ্ছে এফেক্টস অফ রিফ্র্যাকশন অফ লাইট। আচ্ছা এক কাজ করো, এফেক্টসটা পরের দিন পড়িয়ে আমি এক্সারসাইজটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ। আজকে এতটা নিতে পারবা না। নিচে বার ফিরবে। আর